নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেলথলাইন। এবং এই হেলথলাইন মানে সুস্থ থাকার অনুষ্ঠানের নাম। আর এই অনুষ্ঠানে বিভিন্ন রকম রোগ নিয়ে আমরা আলোচনা করে থাকি। প্রখ্যাত চিকিৎসকদের আমরা আনি এই অনুষ্ঠানে আমাদের অতিথির আসনে, এবং তাদের কাছ থেকে আমরা গাইডেন্স পাই যে কি কি ভাবে আমরা সুস্থ থাকতে পারবো। আজকে হেলথলাইন অনুষ্ঠানের যে বিষয়বস্তু তা হলো উচ্চ রক্তচাপ, অর্থাৎ হাই ব্লাড প্রেশার। কেন হয় এই হাই ব্লাড প্রেশার, এর উপসর্গগুলোই বা কি, লক্ষণগুলোই বা কি, এবং এর থেকে আমরা বেরোবো কি করে, চিকিৎসা পদ্ধতি বা কি রয়েছে, সব নিয়েই থাকবো আলোচনা। এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাদ্র সরকার। অনেক অনেক স্বাগত ডক্টর সরকারকে নমস্কার। আসার জন্য। আর রয়েছেন আপনারাও আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানের আলোচনার সাথী হয়ে। ডক্টর সরকারকে বলবো যে এই যে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার শব্দটির সঙ্গে আমরা পরিচিত, অনেকে ভুগছেন, ওষুধ খাচ্ছেন টানা, কিন্তু কোনটা আমাদের উচ্চ রক্তচাপ আর কোনটা নয় এটা আমাদের জানা খুব দরকার। প্রথমে একদম গোড়ার দিকের এই সংজ্ঞাটা আমরা জানবো, ডেফিনেশনটা। আমরা ব্লাড প্রেশার বেশি তখনই বলি যে ব্লাড প্রেশারের নিচে প্রেশারটা থাকলে উপকার হয়। ধরুন আপনি যদি দেখেন যে 50 বছর আগে হয়তো বলা হতো 160/100, কিন্তু এখন আমরা যেটা বলি 140/90, 140/90 মিলিমিটার মার্কারি। 2017 সালে আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশন বলেছেন যে 130/80 উপরে থাকলে হাই ব্লাড প্রেশার। অ্যাভারেজে আমরা ধরি 140/90 উপরে হলেই হাই ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশার যত বাড়তে থাকে আস্তে আস্তে ক্ষতি হতে থাকে। সেই জন্য আমাদের টার্গেট হচ্ছে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখা, এবং এই কন্ট্রোলটা কিন্তু থ্রু আউট লাইফ রাখতে হবে। এই না যে আপনি কিছুদিন ওষুধ খেলেন আবার বন্ধ করে দিলেন, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ব্লাড প্রেশারটা যে ধরা পড়েছে ডাক্তার পরামর্শ মতো থ্রু আউট ওষুধ খেয়ে যেতে হবে, এবং মাঝে মধ্যে চেক আপ করে দেখতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোল আছে কিনা। এই যে ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া, আমরা অনেক সময় একটা জিনিস দেখেছি যে প্রথমত ধরা পড়ে না, হয়তো যে তার হেরিডিটারি, তার মানে বাবার দিকে বা মায়ের দিকে ছিল, কিন্তু তার পার্টিকুলারলি ছিল না। সাডেনলি তার মানে এমন ভাবে প্রেশার হাই হলো, অন্য কোনো টেস্ট করতে গিয়ে ধরা পড়লো আরে আপনার তো হাই ব্লাড প্রেশার রয়েছে। এইটা কেন হয়? এবার কোনো কারণে অনেকে বলে ট্রমাটাইজড হয়ে গিয়ে হয়েছে। এটা কি এর সঙ্গে কি রিলেটেড আছে? অ্যাকচুয়ালি হাই ব্লাড প্রেশারের অনেক সময় কোনো সিমটম হয় না। তার ফলে কি হয়, অনেকেই হয়তো জানেন না যে তার ব্লাড প্রেশার বেশি আছে। হয়তো উনি হয়তো কোনো কারণে হয়তো হসপিটালে এসেছেন বা ডাক্তারের কাছে এসেছেন, ডাক্তার চেক করে দেখলেন যে ব্লাড প্রেশারটা হাই আছে। এই জন্যই মাঝে মধ্যে পিরিয়ডিক্যালি প্রত্যেকটি ব্লাড প্রেশার চেক করে দেখতে হবে তার ব্লাড প্রেশারটা হাই হচ্ছে কিনা। যদি হাই ধরা পড়ে কারো হাই ব্লাড প্রেশার, তখন কিন্তু ওষুধপত্র খেতে হবে। তা না হলে অনেক সময় কি হয়, কেউ হয়তো কোনোদিনই হয়তো চেক করালেন না, সুগারও চেক করালেন না, প্রেশারও চেক করালেন না, কোলেস্টেরলও চেক করেন না, মনে করলেন আমি তো ভালো আছি। তাদের সেই সমস্ত মানুষের কি হয়, হঠাৎ একদিন দেখা গেল তার একটা স্ট্রোক হয়ে গেছে, একটা দিক প্যারালিসিস হয়ে গেছে, বা হার্ট অ্যাটাক করে গেছে, বা কিডনিটা নষ্ট হয়ে গেছে। এরকম কিন্তু হঠাৎ হতে পারে। সেই জন্যই আমাদের মাঝে মধ্যে ব্লাড প্রেশার চেক করতে হবে, সুগার চেক করতে হবে, কোলেস্টেরল চেক করতে হবে, অন্যান্য সমস্ত কিছু চেক করতে হবে মাঝে মধ্যে। একদমই তাই। নর্মালি এটা যেটা বললেন যে এর কোনো উপসর্গ বা লক্ষণ দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি কোনোভাবে কি কিছু বোঝা যায়? একজন চিকিৎসক হিসেবে আপনি কি বলবেন? অনেক সময় যেটা হয়, ধরুন মাথাটা ঝিমঝিম করছে বা মাথা ব্যথা করছে, বা হাঁটতে গেলে হয়তো পড়ে পড়ে যাচ্ছেন, এইরকম হতে পারে হাই ব্লাড প্রেশার থেকে। হ্যাঁ, সেই জন্যই যখনই কোনো অসুবিধা হবে আপনার, তখনই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করুন। ডাক্তারবাবু চেক করে দেখবেন যে কি কারণে ব্যাপারটা হচ্ছে। এই যে অনেক সময় আমরা, আপনি বললেন যে আমরা ইগনোর করে যাই, যে কোনো রোগকে আমরা অনেকটা সময়ে না দিয়ে দিই তাকে ট্রিটমেন্ট করানোর বদলে। ফলে ধরুন আমার ব্লাড প্রেশার ধরা পড়েছে, সে তো পরে, কিন্তু হয়তো দেখা গেল আমার অনেক দিনের পুরনো ব্লাড প্রেশার, আমি কোনোদিন চেকই করাইনি। এইটা ইন ফিউচার গিয়ে আমাদের এই একটা ব্যাড হ্যাবিট কত দূর নিয়ে যেতে পারে রিস্ক ফ্যাক্টরের জায়গা থেকে, যদি আমি বলি? যখন আমরা এরকম অনেকদিন ধরে ধরুন ব্লাড প্রেশার আছে, আমরা চেক করাচ্ছি না, তখন কি হয়, এই হাই ব্লাড প্রেশার থেকে আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। আমাদের ব্রেনে ড্যামেজ হয়, হার্টে ড্যামেজ হয়, চোখে ড্যামেজ হয়। এরকম অনেকের হয়েছে, হঠাৎ দেখা গেলো তার চোখের সামনে হঠাৎ একটা পর্দা পড়ে গেছে বা চোখে দেখতে পাচ্ছেন না। এটাকে বলে সেন্ট্রাল রেটিনাল ভেন থ্রম্বোসিস, বা এক কথায় বলতে গেলে CRVO। বা অনেকের এরকম হয়েছে, হয়তো পায়ে হয়তো হাঁটতে গেলে ব্যথা হচ্ছে, তার পায়ে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেছে এবং হাঁটতে গেলে একটুতেই ব্যথা করছে। অনেকের হয়তো দেখা গেছে পায়ে হয়তো গ্যাংগ্রিন হয়ে গেছে, বা হয়তো কিডনি খারাপ হয়ে গেছে, হ্যাঁ, বা ড্যামেজ, বিভিন্ন অর্গান ড্যামেজ হয়ে যেতে পারে। এই যদি ব্লাড প্রেশার আমরা চেক ঠিকমতো যদি না করি, যদি ফেলে রাখি, তাহলে আস্তে 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 অর্গানটা ড্যামেজ হতে থাকে। একদিন সেটা লক্ষণ হয়তো প্রকাশ পেলে, হয়তো কিডনি খারাপ হয়ে গেল, বা স্ট্রোক হয়ে গেল, বা হার্ট অ্যাটাক হয়ে গেল, বা চোখটা নষ্ট হয়ে গেল, এরকম হতে পারে। নর্মালি আমরা এই যে ব্লাড প্রেশারের পেশেন্ট যারা রয়েছেন,
তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে হার্ট অ্যাটাকের কথা বললেন, যে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, পরবর্তীকালে দেখা গেছে তার হাই ব্লাড প্রেশার হয়ে গিয়েছে, এবং নর্মালি তারা একটা কোনো মেডিসিন নেওয়া শুরু করলেন, এবং অনেকে বলে মেডিসিন নেব না। আপনি তো নিজে চিকিৎসক, আপনি প্রচুর পেশেন্ট দেখেন, দেখবেন বলেন আমি ডাক্তারবাবু আজ যাই করুন, আপনি আমাকে কোনো মেডিসিন দেবেন না প্রেশারের, কারণ ওটা আমি খেলে আর আমি ছাড়তে পারবো না, আমি তো বেশ আছি। এই কনসেপ্টটাও বা আমাদের কতটা রং কনসেপ্ট? দেখুন, এটা সব থেকে ফুল কনসেপ্ট। আপনার যদি একটা ওষুধ যদি খেয়ে বা দুটো ওষুধ খেয়ে বা তিনটে ওষুধ খেয়ে আপনি যদি সুস্থ থাকেন সারাটা জীবন, সেটা কি কাম্য নয়? তার বদলে আপনি হয়তো ওষুধটা খেলেন না, আপনি ওষুধটা বন্ধ করে রাখলেন, দেখা গেল আপনার একটা হার্ট অ্যাটাক করে গেল বা একটা স্ট্রোক হয়ে গেল, আপনি সারা জীবনের জন্য আপনি হয়তো বিছানায় পড়ে থাকলেন। কখনোই এই ভুলটা করতে যাবেন না। সুগারের হোক বা প্রেশারের হোক, ডাক্তার পরামর্শ মতো ওষুধগুলো খান, ওষুধে কোনো ক্ষতি করে না, কিন্তু ওষুধটা আপনাকে ভালো রাখতে হেল্প করবে। এরকম অনেক বহু মানুষ আছেন, তারা ওষুধ খেয়ে সারাটা জীবন ভালো আছেন, কোনো অসুবিধা নেই। আমরা অনেক সময় দেখেছি যে কিছু উপসর্গের মধ্যে একটি অন্যতম, সেটা হচ্ছে অতিরিক্ত ঘাম হওয়া। আমরা দেখেছি যে যে পেশেন্টের প্রেশার হাই রয়েছে, একটুতেই হাইপার হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এটা কি কোনোভাবে হাই প্রেশারের জন্যই এই হাইপারনেস আসতে পারে? এই যে হাই ব্লাড প্রেশারের সঙ্গে সঙ্গে থাকে কি, অনেকের একটা সাইকোসোমাটিক ডিজিজ থাকে, যেরকম ধরুন অ্যাংজাইটি থাকে। এই অ্যাংজাইটি হওয়ার জন্য ওই প্যালপিটেশন হয়, বুক ধরপড় হয়, বেশি ঘাম হয়। অনেকের আবার দেখবেন এমনিতেই খুব বেশি ঘাম হয়, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি কারোর বেশি থাকলে তাদের এমনিতেই বেশি ঘাম হতে পারে। মানে ওটার সঙ্গে এটার না। সম্পর্ক কখনোই নেই, এটা আমাদের ভুল ধারণা হ্যাঁ। একেবারেই। যারা ধরুন মেডিসিন নিচ্ছে, আমরা তো দেখেছি এরকম প্রেশারে অনেক পেশেন্ট রয়েছেন, হাই প্রেশারে, যারা একটা নয় একের বেশি মেডিসিন নেয়, প্রেশারেরই মেডিসিন নেয়, হয়তো 3 বেলা খাচ্ছে তারা মেডিসিন, তারপরে তার প্রেশার চেক হচ্ছে। এই এই স্ট্যাটাসটা কখন হয় নর্মালি? যখন আমরা দেখি যে ধরুন 3টে ওষুধ দেওয়া হচ্ছে, তার মধ্যে একটা ডায়াবেটিক্স আছে, তাতেও প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তাকে আমরা বলি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। যখন এই ধরনের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হয়, তখন আমরা চেক করে দেখতে হয় যে অন্য কোনো সেকেন্ডারি কারণ আছে কিনা। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, প্রায় 90%, শতকরা 90% উপর হচ্ছে এসেন্সিয়াল হাইপারটেনশন, যেখানে নাকি কারণ কিছু পাওয়া যায় না। আর কিছু কিছু ক্ষেত্রে 5 to 10% ক্ষেত্রে কিছু সেকেন্ডারি কজ পাওয়া যায়, যেমনি কিডনি থেকে হতে পারে, রেনাল হাইপারটেনশন, রেনোভাস্কুলার হাইপারটেনশন, রেনো প্যারেনকাইমাল হাইপারটেনশন, বা এন্ডোক্রিন হাইপারটেনশন। সেটা এন্ডোক্রিনের বিভিন্ন কারণ থেকে হতে পারে, থাইরয়েডোক্সিকোসিস, হাইপার প্যারাথাইরয়েডিজম, কোন সিনড্রোম, অ্যালডোস্টেরোনিজম। তখন আমরা চেক করে দেখি যে তার কোনো এন্ডোক্রিন কজ বা কোনো রেনাল কজ বা অন্য কোনো কজ আছে কিনা, যেখানে কোনো সেকেন্ডারি কজ পাওয়া যাচ্ছে। সেকেন্ডারি কোনো কজ যদি পাওয়া যায়, সেটাকে যদি রিমুভ করে দেওয়া যায়, তাহলে কিন্তু হাইপারটেনশনটা কিওর হয়ে যায়, হাইপারটেনশন নর্মাল হয়ে যায়। হাইপার টেনশন থেকে মানে মানে আমাদের হাইপার টেনশন তো একটা রয়েছে, আমাদের হাই প্রেশারের ক্ষেত্রে অনেক সময় মানুষ বলে যে আমি মাঝে মধ্যে চোখের সামনে আমার ইয়ে হয়ে যায়, হেজি হয়ে যাচ্ছে। একটু আগে আপনি বললেন যে মাথার একটা সাইডে পেন হতে পারে, ঝিম ধরে থাকতে পারে, বা অনেকে বলে আমার ঘাড়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে, অনেকে তাড়াতাড়ি করে মাথায় ঘাড়ে জল দেয়, প্রিলিমিনারি স্টেজে বলবো। এটা কি ঠিক? ধরুন আমার কোনো সমস্যা হচ্ছে, আমি হাই প্রেশারের পেশেন্ট, সাডেনলি আমার কিছু চেঞ্জ ওভার হচ্ছে, সেক্ষেত্রে আমার কি করণীয়? যদি সাডেনলি এরকম কখনো হয়, এরকম আপনি জাস্ট সিম্পল শবাসন, মানে চুপচাপ শবাসন যেটা বলে সেটা করুন, ব্রিদিংটা নিন, নর্মাল ব্রিদিংটা নিন, এবং ডাক্তারবাবু পরামর্শ নিন। ডাক্তারবাবু দেখে আপনাকে বলবে আপনার প্রেশারটা কত আছে, সেই অনুযায়ী আপনি ওষুধ খান, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কাজেই এটা নিয়ে আপনি কখনো চিন্তা করবেন না। রোগ নিয়ে যে কটা রোগ আছে ঠিক আছে, কিন্তু আপনি ডাক্তারবাবু যে কটা বলেছে ওষুধ খেতে বলেছে, সে কটা ওষুধ খেয়ে আপনি একদম ভুলে যাবেন। আপনি মনে করবেন আমার কোনো রোগ নেই, আমি পুরো ভালো আছি। এই যে কন্টিনিউয়াস এই যে পজিটিভ অ্যাফার্মেশন, এটা কিন্তু চালিয়ে যেতে হবে বারবার করে। কন্টিনিউয়াসলি পজিটিভ অ্যাফার্ম করতে হবে যে আমি পুরো ভালো আছি, আমার কোনো রোগ নেই। আপনাকে ডাক্তারবাবু হয়তো প্রেসক্রিপশন করেছেন ব্লাড প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, আপনি সেগুলো খাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি মনে করবেন যে আমি পুরো ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ওষুধ খাওয়াটা বন্ধ করবেন না। এবং নর্মালি যদি আমি আবার সিমটমস এর দিকে যাই, আর কি কোনো রকম অ্যাবনর্মাল কিছু চেঞ্জ ওভার দেখা যায় এই ধরনের পেশেন্টদের, হাই প্রেশার যাদের থাকে? অনেক ধরুন সময় ধরা পড়ছে এরকম মোমেন্টে। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে, ধরুন কারো হয়তো দেখা গেল একটা সিভিয়ার অক্সিপিটাল হেডেক হলো, খুব মাথায় সাংঘাতিক ব্যথা হলো, বাস্টিং অক্সিপিটাল হেডেক হয়ে গেলে ওনার খুব মাথা ব্যথা হলো, ব্যাস তখন আর উনি হাত পা নাড়াতে পারছেন না। এটা হতে পারে একটা সাব অ্যারাকনয়েড হেমারেজ, ব্লাড প্রেশার বেশি হয়ে গিয়ে একটা মাথায় একটা শিরা ছিঁড়ে গেছে, সাব অ্যারাকনয়েড হেমারেজ হতে পারে।
বা অনেক সময় দেখা গেলো একটা দিক প্যারালিসিস হয়ে গেছে, সিভিয়ার মাথা ব্যথা করলো, মানে ইন্টারসেপ্টাল হেমারেজ হয়েছে, মাথার মধ্যে হেমারেজ হয়েছে, বা চোখের সামনে যেন একটা পর্দা পড়ে গেল, মানে কার্টেন পড়ে গেল, অন্ধকার হয়ে গেল, ঠিকমতো দেখতে পাচ্ছেন না। হতে পারে এটা রেটিনাল, আমাদের যে রেটিনাল ভেন আছে, রেটিনাল ভেন থ্রম্বোসিস হয়েছে, রেটিনাল ভেন থ্রম্বোসিস হয়ে গিয়ে চোখের দৃষ্টিশক্তিটাও কমে গেছে। এরকম বিভিন্ন সিমটম নিয়ে আসতে পারেন হাইপারটেনশন থেকে কমপ্লিকেশন হয়ে। এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এর চিকিৎসা কি? শুধুই কি মেডিসিন? হাই ব্লাড প্রেশারের চিকিৎসা হচ্ছে রেগুলার বেসিসে ওষুধপত্র খাওয়া এবং কিছু কিছু ডায়েট কন্ট্রোল। ডায়েট কন্ট্রোলের মধ্যে আমরা বলি পাতে এক্সট্রা নুন কিছু খাবেন না, ড্যাশ ডায়েট, যেটাকে মেডিটেরিয়ান ডায়েট আমরা যেটাকে বলি, সেইটা ফলো করবেন। কাঁচা নুন পাতে এক্সট্রা একদম খাবেন না, এবং টাইম মতো খাওয়া দাওয়া করবেন, ঠিক বেশি রাতে খাবেন না, জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন। এই যে ডায়েট, এক্সারসাইজ, এইগুলো, যোগা, মেডিটেশন, প্রাণায়াম করবেন, রেগুলার প্রাণায়াম করবেন। প্রাণায়াম করলে কি হবে দেখবেন আস্তে আস্তে আপনার ব্লাড প্রেশারটা কমছে। যত আপনার মন শান্ত থাকবে তত আপনি ভালো থাকবেন। কাজেই আপনি কখনোই ওরিজ অ্যাংজাইটির মধ্যে যাবেন না। যে কটা ওষুধ খাবার খাবেন, হাঁটাচলা করা, প্রাণায়াম করা, এগুলো রেগুলার করতে থাকবেন, তাহলেই ভালো থাকবে। আমরা বহুবার দেখেছি, আপনার সঙ্গে অনুষ্ঠানেও মনে হয় আমার এরকম গেছে বহুবার, যে জিম করতে গিয়ে কোনো একজন অ্যাক্টর মারা গেছেন, এরকম বহু আমরা দেখেছি। আমি কোনো জিমকে টার্গেট করছি না, বলছি যে এক্সেসিভ এক্সারসাইজ করা, ওয়ার্কআউট করা, সেটা কি আমাদের এই হাই ব্লাড প্রেশারের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে? এক্সেসিভ ওয়ার্কআউট করছে, একদমই বাড়িয়ে দিতে পারে। সেই জন্যই আপনি কখনোই এক্সেসিভ কখনোই কিছু করবেন না। আপনি সিম্পল ওয়াকিং করুন। আমরা সবসময় বলি আপনি হাঁটুন, সব থেকে ভালো হচ্ছে হাঁটুন, 1/2 ঘন্টা হাঁটুন রেগুলার, 150 মিনিট সপ্তাহে হাঁটুন, তাহলেই অনেক হবে। এক্সট্রা অত কিছু দরকার নেই। আপনি রেগুলার বেসিসে হাঁটুন এবং আপনি খাওয়া দাওয়ারও কমিয়ে দিন। আপনার ওজন যদি বেশি থাকে আপনি খেয়াল রাখুন একটা ওয়েট মেশিন কিনে, যাতে আপনার প্রতি মাসে 1 কেজি ওয়েট কমে, তাহলেই আপনি ভালো থাকবেন। সিম্পল ব্যাপার একদম। একদম। আরেকটা কথা বলবো, যে এই যে হাই ব্লাড প্রেশার, এর বেসিক মানে এর যদি বলি আমি ঝুঁকি কি হতে পারে, রিস্ক ফ্যাক্টর কি থাকতে পারে ইন ফিউচার? এই হাই ব্লাড প্রেশার থেকে অনেক সময় কি হয়, ডায়াবেটিস ডেভেলপ করে যায়। তাহলে হাই ব্লাড প্রেশার থেকে, হ্যাঁ, হাই ব্লাড প্রেশারে হলো ডায়াবেটিস হয়ে গেল, এবার সেখান থেকে হার্টের সমস্যা হয়ে গেল, ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে গেল, সেখান থেকে দেখা গেল আস্তে আস্তে কিডনিটা খারাপ হয়ে গেছে, চোখটা নষ্ট হয়ে গেছে, বা একটা স্ট্রোক হয়ে গেছে। এরকম সারা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে যেতে পারে এই হাই ব্লাড প্রেশার থেকে। সুতরাং সেটাকে আমাদের টাইমে কিন্তু আমরা তো বুঝতে পারবো না। চিকিৎসকের পরামর্শটা সব থেকে বড় কথা, যে ডাক্তারবাবু বলছেন সঠিক সময়ে গিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে, তবে না গিয়ে তাদেরও সময়টা দিতে হবে যে পেশেন্টের কন্ডিশন কি আছে। আমরা এমন সময় এক এক সময় আপনাদের কাছে গিয়ে পৌঁছি যেটা অনেকটা টাইম চলে গেছে, সেটা আপনাদের পক্ষেও অনেকটা মানে কি বলবো, একটা টেনশনের জায়গা তৈরি হয়। প্রতিরোধ করব কিভাবে? প্রতিরোধ করব আমরা হচ্ছে, আমরা ছোটবেলা থেকেই যদি আমরা সজাগ হয়ে যাই যে আমার হয়তো বাবা মার ব্লাড প্রেশার আছে, বা তখন আমি ছোটবেলা থেকে আমি একটা লাইফস্টাইল ফলো করব, হেলদি লাইফস্টাইল ফলো করব। আমরা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বলি যেখনই প্রেগনেন্সি হবে তখনই আপনি চেক করান তা আপনার ব্লাড প্রেশার বেশি আছে কিনা। কারণ ব্লাড প্রেশার বেশি থাকলে কি হতে পারে, হয়তো প্রেগনেন্সি অবস্থায় ব্লাড প্রেশারটা বাড়লো, যেটাকে আমরা বলি প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, সেখান থেকে একটা প্রি এক্লাম্পসিয়া হতে পারে, পাটা ফুলে গেল, সেই প্রি এক্লাম্পসিয়া পরবর্তীকালে এক্লাম্পসিয়া হতে পারে, খিঁচুনি হতে পারে, সেখানে মায়েরও ক্ষতি হতে পারে, বাচ্চারও ক্ষতি হতে পারে। কাজে আপনার সবসময় এইটা খেয়াল রাখতে হবে যে থ্রু আউট বিভিন্ন লাইফের বিভিন্ন স্টেজে আপনার ব্লাড প্রেশারটা নর্মাল আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আপনি ঠিকমতো ওষুধ খাচ্ছেন কিনা, আপনার ওয়েট ঠিক আছে কিনা, আপনার সুগার ঠিক আছে কিনা, কোলেস্টেরল ঠিক আছে কিনা, এগুলো সব চেক করতে হবে। একটা কথা বলি ডাক্তারবাবু, যে আমাদের এই হাই ব্লাড প্রেশারের সঙ্গে আমি একটু আগে বলছিলাম যে বংশানুক্রমিক, বংশগত কি কোনো যোগ থাকতে পারে, হেরিডিটারি? দেখুন, যাদের ধরুন ব্লাড প্রেশার হাই আছে বাবা মা, তার কিন্তু নেক্সট জেনারেশনে ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি। এবার ধরুন একটা রোগ আছে, তাকে বলে অ্যাডাল্ট অনসেট পলিসিস্টিক কিডনি ডিজিজ, এডিপি কিডনি। যাদের এরকম কিডনিতে এরকম সিস্ট থাকে, ধরুন বাবার সিস্ট আছে, এরকম এডিপি কিডনি আছে, তার ছেলেরও সেটা হওয়ার সম্ভাবনা, এবং ছেলেরও হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা। সেজন্য চেক স্ক্রিনিং করে দেখে নিতে হবে মাঝে মধ্যেই ব্লাড প্রেশার বাড়লো কিনা, তার পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে কিনা সেটা চেক করতে হবে। ওভারওয়েট কি এর একটা অন্যতম কারণ হতে পারে, মানে বারবার জন্য বেড়ে যাওয়ার জন্য? ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো সবই কিন্তু প্রবলেম। যখনই ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে, তখন ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ওয়েট বাড়লে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, ওয়েট বাড়লে কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, লিভারে ফ্যাট জমে যাচ্ছে, যেটাকে আমরা বলি এনএফএলডি, এখন যেটাকে বলা হয় এমএসএলডি, লিভারে ফ্যাট জমে যাচ্ছে, লিভারের ড্যামেজ হচ্ছে।
সবগুলি কিন্তু ওয়েট বেশি বাড়ার ফলে এগুলো হচ্ছে, ওবেসিটির জন্য হচ্ছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের এই মানে বর্তমান যুগে আমরা দেখেছি আমাদের নেশাগ্রস্ত জেনারেশন বেশি দেখা যায়। সেটা আপনি ধূমপান বলুন, মদ্যপান বলুন, আরো অনেক রকম নেশা রয়েছে। এই যে নেশাসক্ত লাইফ, এটা কি আমাদের হাই ব্লাড প্রেশারের জায়গায় একটা কারণ হতে পারে? হ্যাঁ, এই ব্লাড প্রেশার কিন্তু বাড়তে পারে নেশায় করলে। আমরা সেই জন্য বলি যেটা, আপনি স্মোকিং অ্যালকোহল একদম করবেন না, তার বদলে আপনি প্রাণায়াম করুন। আপনি যখনই একটা গুড হ্যাবিট তৈরি করবেন না, তখন আস্তে আস্তে আপনার ওই ব্যাড হ্যাবিটগুলো ওই গাছের পাতা যেমন খসে পড়ে সেরকম খসে পড়বে। রেগুলার কিন্তু আপনার রেগুলারিটি ফলো করতে হবে। ডিসিপ্লিন, রেগুলার লাইফ, রেগুলারিটি যদি ফলো করা যায়, তাহলে কিন্তু আস্তে 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 আপনি ভালোর দিকে যাবেন। আর একটা বিষয় ডক্টর সরকার আমি বলবো, সেটা হচ্ছে আমাদের বর্তমানে কাজ করতে গিয়ে ইনহাউস যারা আমরা কাজ করি, এই যে যেমন আমি আপনার সঙ্গে অনুষ্ঠান করছি বসে, আমাদের বসে কাজের প্রবণতা অনেক বেশি যারা ইনহাউসে রয়েছে। ফলে বডি মানে আমাদের শরীর খুব একটা কিন্তু কর্ম করে না, আমাদের ব্রেন বেশি কাজ করে। সেই জায়গায় কি এই হাই ব্লাড প্রেশার আসতে পারে? যে আমার মানে আমার কি বলবো, কায়িক পরিশ্রম যেটাকে আমি বলি, সেটা আমার কম হচ্ছে। সেটা কিন্তু আমাদের প্রত্যেককেই না সময়টা বার করতে হবে। আমরা যদি সময়টা না বার করি, এক্সারসাইজের একটা সময় বার করতে হবে, সকালে হোক, সন্ধ্যেবেলা হোক, রাত্রেবেলা হোক, অন্ততপক্ষে 15-20 মিনিট, যদি আধ ঘন্টা সময় বার করতে নাও পারি, তাহলে অ্যাটলিস্ট 15-20 মিনিট, 30 মিনিট, 15-20 মিনিট সময় বার করতে হবে হাঁটাহাঁটির জন্য, একটু প্রাণায়ামের জন্য সময় বার করতে হবে। এটা কিন্তু আমাদেরকে সময় বার করে নিতে হবে, কারণ অনেক সময় কি হয়, সময় বার করতে পারি না, আমাদের হয়তো মনে অত ইচ্ছা থাকলো না। হোয়েন দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা মাথায় রাখতে হবে। আমাদের ভালো রাখার জন্য আমি রেগুলার বেসিসে হাঁটা করব, প্রাণায়াম করব, হেলদি লাইফ লিড করতে হবে। আর একটা কথা, আমাদের সবসময়ের সাথী এখন হয়ে গেছে ডিপ্রেশন। এই কথাটা শুনে আমরা খুব অভ্যস্ত। আপনি যেমন ডিভাইন এনার্জির কথা বলেন, যেটার থেকে আজকে যারা বুঝেছেন তারা ওটার মধ্যে মেডিটেশনের মধ্যে গিয়ে আজকে আই থিঙ্ক অনেকটা ফ্রি। কিন্তু এই ডিপ্রেশনে ভুগছে বহু মানুষ। এখন তো ডিপ্রেশনের এজ নেই, কোনো এজ ব্যারিয়ার নেই। এই ডিপ্রেশন কি ইন ফিউচার গিয়ে একটা সুস্থ মানুষকে হাই ব্লাড প্রেশারের রোগী বানাতে পারে? বানাতে পারে। ডিপ্রেশন এটা বেসিক্যালি হলো সাইকোসোমাটিক ডিজিজ। যেমনি ধরুন ডিপ্রেশন, হ্যাঁ, আপনার অ্যাংজাইটি, আইবিএস, হাই ব্লাড প্রেশার, এগুলো সবই কোরিলেটেড। যখনই আপনি এরকম একটা, ধরুন আপনি একটা কোনো কিছু সবসময় ডিপ্রেসড হয়ে আছেন, সবসময় নেগেটিভ ভাবছেন, এই যে নেগেটিভ ভাবতে 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 কি হচ্ছে, আপনার একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়ে যাচ্ছে। আমরা সবসময় সেই জন্য বলি কি, অ্যাফার্ম করুন, পজিটিভ অ্যাফার্মেশন করুন। পজিটিভ অ্যাফার্মেশন করলে কি হবে, এবং তাহলে কি হবে, আপনি ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠতে পারবেন। আপনি সবসময় মনে করবেন যে আই ক্যান, আই মাস্ট, আই উইল, এই তিনটে কথা মনে রাখবেন। আই ক্যান, আই মাস্ট, আই উইল, এই যে মনের জোরটা বাড়াতে হবে। প্রাণায়াম করলে হয় কি, মনের জোরটা বাড়তে থাকে। এই বাড়তে 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 এমন একটা পর্যায়ে পৌঁছাবে, তখন দেখবেন কোনো কিছুই আপনাকে এফেক্ট করছে না। যাই আসুক না কেন, কোভিড আসুক আর যাই আসুক, এখন আবার কোভিড অল্প অল্প হচ্ছে, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই। একদম। এবং এই যে আপনি বললেন না মানসিক জোর বাড়ানো, যেটা আমাদের কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রে একটা বড় মানে পজিটিভ বিষয়ে কাজ করে। এবং আরেকটি কথা বলবো, যে এই হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে পেশেন্টরা প্রথমে একটু টেনশন করে এবং তারা বলতে থাকেন যে আমি উচ্চ রক্তচাপের পেশেন্ট, আমার যখন তখন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, আমার সেরিব্রাল অ্যাটাক হয়ে যেতে পারে। এই টেনশনটা কি তাদের মধ্যে কিন্তু কন্টিনিউ ঘুরতে থাকে। সেই জায়গায় আমার প্রশ্ন, যে এই যে পর্যায়ে হার্ট অ্যাটাক হয়ে যাওয়া বা সেরিব্রাল অ্যাটাক হয়ে যাওয়া, এই পর্যায়টা কখন আসতে পারে একজন হাই ব্লাড প্রেশার পেশেন্টের? আপনি যদি হাই ব্লাড প্রেশারের ওষুধপত্র খান ঠিক মতো, আপনি যদি রেগুলার প্রাণায়াম করেন, আপনি যদি ওয়েট মেনটেন করেন, তাহলে আপনার কিছুই হবে না। যতই হাই ব্লাড প্রেশার বেশি থাকে কেন, আপনার ব্লাড প্রেশার তো কন্ট্রোলে আছে, সুগার আপনার কন্ট্রোলে আছে, আপনার ওয়েট কন্ট্রোলে আছে, কাজে আপনার মনটা খুব স্ট্রং আছে, কোনো কিচ্ছু হবে না, আপনার নিশ্চিন্তে থাকুন। জীবনযাত্রা আমাদের একটা বিশাল বড় জিনিস। আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্টের কথা আমরা বলে থাকি। এখন আমরা বলি আমাদের সময় হাতে বড় কম, আমরা ছুটছি, প্রত্যেকেই ব্যস্ত, আমরা দৌড়চ্ছি। যার ফলে একটু আগে আপনি জাঙ্ক ফুডের কথা বলেছেন, আমরা রাস্তাঘাটে যে কোনো জাঙ্ক ফুড আমরা খেয়ে নিচ্ছি কিনা আমার পেট ভরানোর জন্য। আমার হয়তো অনেকে তো আমরা এরকম দেখি যাদের গাড়ি হয়তো 4 চাকা রয়েছে, তারা ওই একটা স্যান্ডউইচ নিল, একটা কিছু নিল, গাড়ির মধ্যে খেতে খেতে চলে গেল। এই যে আমাদের খাদ্যাভ্যাস, এইটা কতটা মানে দায়ী হতে পারে হাই ব্লাড প্রেশারের পেশেন্ট? দেখুন, এই যে খাদ্যাভ্যাস, এটাতে কি হচ্ছে, এটা থেকে আস্তে 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 এটা ওবেসিটি হচ্ছে। ওবেসিটি হওয়ার ফলে কি হচ্ছে, রিস্ক বেড়ে যাচ্ছে, তার হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, লিভারে ফ্যাট জমার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।
এটাকে বেসিক্যালি বলে ক্রনিক ইনফ্লামেশন। যখনই এই ক্রনিক ইনফ্লামেশন থেকে হয় কি, বিভিন্ন ধরনের আমাদের কেমিক্যালস লিবারেটেড হওয়ার ফলে এই সাইটোকাইনস লিবারেটেড হয়, বিভিন্ন অক্সিডেটিভ স্ট্রেস হয়, তার ফলে অ্যান্টিঅক্সিডেন্ট ততটা তখন কাজ করে না। এই অক্সিডেটিভ স্ট্রেস হওয়ার ফলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তাকে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হয়ে আস্তে আস্তে পরপর ক্যাসকেডস অফ ইনফ্লামেশন হয়ে গিয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস এবং তার কনসিকুয়েন্ট এফেক্টটা হয়। এই ইনফ্লামেশন যাতে না হয় সেই জন্য আমাদেরকে কিন্তু রেগুলার শিডিউল ফলো করতে হবে এবং হেলদি ডায়েট ফলো করতে হবে। এই হেলদি ডায়েট ফলো করলে আমাদের এই ইনফ্লামেশনটা হবে না, আমরা ভালো থাকবো। নর্মালি কোন এজ গ্রুপের মধ্যে হাই ব্লাড প্রেশারের সমস্যা আসতে পারে? এখন যেহেতু একটা এপিডেমিক অফ ওবেসিটি চলছে, এখন অল্প বয়স্ক ছেলেদের তার ছেলে মেয়েদেরও হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, যাদের ওয়েট অনেক বেশি। অনেকে ধরুন 18 বছর বয়স, তার ওয়েট হয়েছে 90 কেজি ওয়েট। কাজে এখন যে কোনো বয়সেই হতে পারে, এখন আর বয়সটা কোনো ফ্যাক্টর না। শিশুদের নিশ্চয়ই হয় না? শিশুতে সাধারণত হয় না, তবে অনেক শিশুদেরও দেখবেন হয়তো ওয়েট খুব বেশি আছে, তার মা বাবা হয়তো ভাবছেন আমার খুব ভালো, কিন্তু আসলে তা না। কখনোই বাচ্চার ওয়েট যেন বেশি না বাড়ে সেটা ছোটবেলা থেকে খেয়াল রাখতে হবে। একবারে বেশি ওয়েট বেড়ে গেলে কিন্তু কমানো খুব ডিফিকাল্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেককে। উচ্চ রক্তচাপের যে পরিমাপ আপনি বললেন, রেশিও, সেটা বললেন বোধহয় 90/140। হ্যাঁ, আমরা স্টেজ 1 স্টেজ 2 তে ভাগ করি। স্টেজ 1 হচ্ছে সিস্টোলিক যদি 140 থেকে 159 হয় তাকে স্টেজ 1 বলা হয়। 160 এর বেশি হলে স্টেজ 2, ডায়াস্টোলিক 90 থেকে 99 হলে স্টেজ 1, 100 বেশি হলে স্টেজ 2। কারণ যদি ধরুন ব্লাড প্রেশার 160/100 হয় তখন আমরা তাকে বলি স্টেজ 2 হাইপারটেনশন। আর 140 বা 90 হলে, বা ধরুন 140 বা 95 হলো বা 140/100 হলো, তখন আমরা তাকে বলি স্টেজ 1 হাইপারটেনশন। নর্মালি আমাদের রক্তচাপ মানে রক্তের আমাদের প্রেশার কেমন থাকা উচিত? নর্মাল প্রেশার কি হওয়া উচিত, তার রেশিও কি? নর্মাল প্রেশার আমাদের যদি 130/80 থাকে বা তার কম থাকে সেটা ভালো। সব থেকে আমাদের টার্গেট থাকে ওটাই, 130/80 নিচে নামা। এই যে আপনি একটা কথা বললেন না, কাঁচা নুন খাওয়া, ধরুন কারোর কোনো প্রেশার নেই কিন্তু তার প্রবণতা হচ্ছে কন্টিনিউ কাঁচা নুন খাওয়া। আমরা এরকমও দেখছি রাস্তা থেকে খাবার কিনে এনে খাচ্ছে, তাতেও নুন ছড়িয়ে খাচ্ছে, এরকম বহু, আমারও দেখার লোক আছে বহু। তো এরা কি ইন ফিউচার গিয়ে এই রোগে আক্রান্ত হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। সেই জন্যই আমরা প্রথম থেকেই বলি যে আপনি বেশি এক্সট্রা পাতে নুন খাবেন না। নুন খেলে হয় কি, আস্তে আস্তে সোডিয়াম ক্লোরাইড বেশি নেওয়ার জন্য আর্টেরিয়াল ওয়ালটা স্টিফ হয়ে যায়। এই স্টিফনেস হয়ে গেলেই তখন হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আমাদের যে খাওয়া দাওয়া, আমাদের নর্মাল যে ডায়েট থাকে, বাড়িতে আমরা যা খাবার খাচ্ছি, আমি বাইরের খাওয়া বলছি না, বাড়িতে খাওয়া কোনো খাবারে কি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ আমরা করতে পারি? যদি বাড়ি এমন কোনো কি মানে রয়েছে, সেটা ফল হোক, হ্যাঁ, আমরা ধরুন রেগুলার যদি শাকসবজি খাই, আমরা যদি রেগুলার একটা করে কলা খাই যেতে পটাশিয়াম বেশি আছে, এটা খেলে আমাদের পক্ষে উপকারী, হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি প্রশ্নটা এই জন্য করলাম, তার কারণ হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা খাবো কি, আমি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, আমার খাওয়া দাওয়া আমি ডায়েট বুঝতে পারি না, ফলে আমার হয়তো অনেকে খুব রিচ খেয়ে অভ্যস্ত, এবার যখনই তার কোনো একটা বাড়াবাড়ি পর্যায়ে হয়ে গেল তখন সে হয়তো একেবারে সেদ্ধতে চলে গেল। আমি সেটা চাইছি না, আমি বলতে চাইছি একটা প্রপার ডায়েট একজন হাই ডায়াবেটিক, একজন হাই প্রেশারের পেশেন্টে কি হওয়া উচিত নর্মালি তো দেখতে হবে আপনার ওয়েটটা কত আছে। আপনার যদি ওয়েট খুব বেশি থাকে তাহলে কার্বোহাইড্রেটটা কম করে খেতে হবে। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন আমরা যেটা বলি সাধারণত 50 to 60% ধরুন কার্বোহাইড্রেট, 20% ফ্যাট, 20% প্রোটিন, এটা ফলো করতে হবে। তার সঙ্গে ভেজিটেবলস, ফ্রুটস, ভেজিটেবলস, মিনারেলস, ভিটামিন, যেগুলো সবই খেতে হবে। সেগুলো হচ্ছে সবই হোমমেড। বাইরের বেশি জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত আমাদের ক্যালসিয়াম ইনটেক করার একটা প্রবণতা আছে। আমরা এমনি তো ক্যালসিয়ামের ওষুধ খেয়ে নিলাম, যে আমার হাড়ে ব্যথা করছে ক্যালসিয়ামের ওষুধ খেয়ে নিলাম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে, এই যে কোভিডের আমাদের ওমিক্রনের যে নিউ ভ্যারিয়েন্ট এসছে, ওই সময় প্রচুর জিঙ্কের জিনিস আছে, আমরা প্রচুর জিঙ্ক জাতীয় বিষয়ে ওষুধ খাচ্ছি যাতে আমার শরীরটা প্রোটেক্ট, কারণ যেহেতু তখন ওই মোমেন্টে একটা পরিবেশ ছিল, বা আমাদের ভিটামিন সি খাচ্ছি। কিন্তু আমাদের একটা প্রবণতা আছে ক্যালসিয়াম, অতিরিক্ত ক্যালসিয়াম খেয়ে নেওয়া, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম জাতীয় ওষুধ ইনটেক করা। এইটা কি আমাদের মাত্রাতিরিক্ত হয়ে গেলে হাই ব্লাড প্রেশার আসতে পারে একটা টাইমে গিয়ে অভ্যেসের বসে? না, আমরা কখনোই ডাক্তারবাবু প্রেসক্রিপশন ছাড়া কিন্তু কোনো ওষুধপত্র খাবো না, এটা হচ্ছে প্রথম কথা। ডাক্তারবাবু যদি মনে করেন যে আপনার ক্যালসিয়াম দরকার, আপনার ভিটামিন দরকার, আপনার ম্যাগনেসিয়াম দরকার, তাহলেই আপনি খাবেন। সাধারণত দেখা গেছে আমরা সাউথ ইস্ট এশিয়াতে অনেকেরই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে,
সেই জন্য আমরা যেটা করি 60,000 বলি আমরা, প্রতি মাসে মাসে একটা করে জাস্ট ক্যাপসুল বা লিকুইড ওষুধ আপনারা খেয়ে নেবেন। হ্যাঁ, তাহলে কি হবে, অন্ততপক্ষে সেটা সাপ্লিমেন্টেশনটা ঠিক থাকবে। আমরা এখন দেখেছি মহিলাদের ক্ষেত্রে, আমরা যদি একটা মানে সার্ভে করা হয়, মহিলাদের এই যে ভিটামিন ডির অভাব আমরা কিন্তু মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখে থাকি, আপনারা নিজেরাও প্রেসক্রাইব করে থাকেন মেডিসিন। মানে উচ্চ রক্তচাপ সেক্ষেত্রে যদি রেশিও করেন পুরুষ বা মহিলা, কাদের কোন ক্যাটাগরিতে বেশি হয়, কোন পেশেন্টের? হ্যাঁ, এটা পুরুষদেরও যেরকম হয় মহিলাদেরও সেরকম হাই ব্লাড প্রেশার ধরা পড়ে, ঠিক আছে। এটা খুব একটা বেশি তফাৎ হয় না, ডিপেন্ড করছে তার আন্ডারলাইন কি কি আছে। ধরুন ডায়াবেটিস থাকলে তার হাই ব্লাড প্রেশার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারো ধরুন ব্লাড প্রেশার বেশি আছে, সেখান থেকে তার পরবর্তীকালে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। সেখান থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, লিপিড অ্যাবডর্মালাইটিস হতে পারে, এবং এই বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। উচ্চ রক্তচাপ থেকে আমার আমার উচ্চ রক্তচাপের একটা যদি কি বলবো একটা ধারা থাকে, কন্টিনিউ আমার সেটা রয়েছে, সেটা কি আমার লাইফ থ্রেটনিং হতে পারে? একটা কথা হচ্ছে হাইপারটেনসিভ এমার্জেন্সিস আর হাইপারটেনসিভ আর্জেন্সিস। সেটা যখন ধরুন এন্ড অর্গান ড্যামেজ হচ্ছে, ধরুন এন্ড অর্গান ড্যামেজ মানে আমার রেটিনাতে ড্যামেজ হয়ে গেছে, বা কিডনিতে ড্যামেজ হয়ে গেছে, বা হার্টে কোনো ড্যামেজ হয়েছে, সেটাকে আমরা বলি হাইপারটেনসিভ এমার্জেন্সিস। হাই ব্লাড প্রেশার থেকে একটা এন্ড অর্গান ড্যামেজ হয়েছে, আর হাই ব্লাড প্রেশার আছে অথচ এন্ড অর্গান ড্যামেজ হয়নি, তাকে বলি আমরা হাইপারটেনসিভ আর্জেন্সিস। হাইপারটেনসিভ আর্জেন্সিস হোক বা এমার্জেন্সিস হোক, ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে, এবং ডাক্তারবাবু পরামর্শ মতো ফলো করলে আস্তে 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 ব্লাড প্রেশারটা কমে যাবে। আমাদের সময়কে কাজে লাগানো সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। যে আমাদের আমাদের বলা হয় ঈশ্বর আমাদের কিন্তু একটা না একটা ইন্ডিকেশন দেয় যে তোমার শরীরে কিছু চেঞ্জ ওভার হচ্ছে, সেটা একটা মানুষ বুঝতে পারে আমার শরীরে কি চেঞ্জ হচ্ছে। আমি চিকিৎসক নই, কিন্তু আমি আমার শরীরে কিছু প্রবলেম বুঝতে পারবো, যেহেতু শরীরটা আমার। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে অ্যালার্ট হতে হবে কোন অবস্থানে গিয়ে আমি চিকিৎসকের পরামর্শ নেব, এবং দ্রুততার সঙ্গে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মেডিটেশন কি প্রয়োজন আছে একটা মানুষকে স্থির করতে মানসিকভাবে, ডাক্তারবাবু? মেডিটেশন হচ্ছে আমাদের যে হোল সিস্টেম, আমাদের যে এন্ডোক্রিন সিস্টেম, নার্ভাস সিস্টেম, ইমিউনোলজিক্যাল সিস্টেম, এই পুরো সিস্টেমটাকে একটা অর্কেস্ট্রার মতো কাজ করে। কাজে এইটা যখন আমাদের হোল সিস্টেমটা যখন একটা ভালো একটা ব্যালেন্স অবস্থায় থাকে, তখন দেখবেন আর কোনো অসুবিধা হচ্ছে না। যখন আপনার মনটা পুরো শান্ত আছে, আপনি আপনার সমস্ত কাজগুলো ঠিক মতো করছেন। শুধু তাই না, আপনার একটা ইনটিউটিভ ফিলিং হবে। ইনটিউটিভ ফিলিং মানে সিক্স সেন্স, সেটা আপনাকে বলে দেবে কি করা উচিত, কি করা উচিত না, কি বলা উচিত, কি বলা উচিত না। আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখবেন আমরা কথাবার্তা বলার জন্য, উল্টোপাল্টা বলার জন্য অনেক সময় অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই যে আপনি যখন রেগুলার বেসিসে মেডিটেশন করবেন, তখন আপনার মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে। আপনার মুখ দিয়ে তখন দেখবেন কোনো আর বাজে কথা বেরোচ্ছে না, কারণ আপনি জানেন আপনি সবাইকে তখন ফিল করবেন সকলেই আমরা ঈশ্বরের সন্তান। তখন আপনি কারোর সঙ্গে, তখন কারোর প্রতি কোনো হেট নেই, কোনো জেলাসি নেই, কোনো নেগেটিভ ভাব নেই। আপনার মনটা সবসময় একটা প্রশান্তিতে ভরে আছে। এবং এই বিষয়টা ক্ষেত্র থেকে কিন্তু আমাদের মন শান্ত হয়। আর মন শান্ত হলে, ধরো আমরা যেহেতু উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করলাম, মন শান্ত হলে কিন্তু আমরা যে কোনো রোগ থেকে মুক্ত হতে পারি, এবং সেটা উচ্চ রক্তচাপ হোক, সেটা হাই ডায়াবেটিস হোক, যে কোনো ক্ষেত্রে। সুতরাং আজকে আর আমাদের হাতে একেবারেই সময় নেই। আমরা ডক্টর প্লাসের অনুষ্ঠানে অবশ্যই আগামী দিনে আমরা ফিরবো আমাদের এই অনুষ্ঠান নিয়ে আবারও। ডক্টর সরকারকে আমাদের মাঝখানে আমরা আবারও পাবো, এই আশা রাখছি। অনেক অনেক ধন্যবাদ জানাই ডাক্তারবাবুকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।